রুনার সংগ্রহতে সকলকে স্বাগত জানাই। বইয়ের পাতার গল্প এখন আপনার কানে। সেই গল্প বলবো আমি, রুনা মুখার্জি। বাংলা সাহিত্যের কালজয়ী সৃষ্টি, রহস্য, রোমাঞ্চ, প্রেম, সামাজিক ও হৃদয় ছোঁয়া গল্প নিয়ে আমি নিয়মিত হাজির হই। শুরু করি আজকের গল্প, সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল সমগ্রর চতুর্থ পর্ব। দুপুরে খাওয়া দাওয়ার পর রামবাবু কলকাতায় ফিরে গেলেন। কর্নেল সেই মার্ডার উইপন ঝামা ইটের টুকরোটা আতসকাঁচের সাহায্যে খুঁটিয়ে পরীক্ষা করতে থাকলেন। সেই সময় মুনারুনার কাছে শোনা বোর্রাকের ছবির ব্যাপারটা বললাম ওকে। কবরখানার সেই জিনটার কথাও বললাম, যে নাকি মহাকাশের কোন গ্রহের প্রাণী এবং ফেরারি হয়ে পৃথিবীতে অজ্ঞাতবাসে আছে। এও বললাম সেই গ্রহের পুলিশ এসে আসামিকে গ্রেপ্তার করলে দারুণ একটা ব্যাপার হবে, কি বলেন? জিন পুলিশেরা মানুষ পুলিশ থেকে নিশ্চয়ই বেশি তেজি। তাদের বন্দুক পিস্তল থেকে গুলির বদলে সম্ভবত লেজার রশ্মি বেরোয়। কর্নেল আমার রসিকতায় একটুও হাসলেন না। ইঁটটাকে হাতে নিয়ে বেরুলেন। তারপর অবাক হয়ে দেখলাম সেটাকে ছুঁড়ে পোড়ো আগাছার জমিতে ফেলে দিলেন। বললাম, এ কী করলেন? মার্ডার উইপন ফেলে দিলেন কেন? কর্নেল ঘরে ঢুকে মুচকি হেসে বললেন, তুমি অবভাস তত্ত্ব কাকে বলে জানো জয়ন্ত? বিরক্ত হয়ে বললাম, তত্ত্ব নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু হাতে মার্ডার উইপন পেয়েও। কর্নেল বাধা দিয়ে বললেন, অবভাস তত্ত্ব অনুসারে হোয়াট অ্যাপিয়ার্স ইজ নট রিয়েল, যা প্রতীয়মান তা বাস্তব নয়। যেমন ধরো, রেল লাইনে দাঁড়িয়ে দূরের দিকে তাকালে মনে হবে দুটো লাইনের ব্যবধান কমতে কমতে ক্রমশ একত্র মিশে গেছে, কিন্তু বস্তুত তা নয়। দুটো লাইন সমান্তরাল থেকে গেছে শেষ পর্যন্ত। বুঝলাম ইঁটটা মার্ডার উইপন নয়, তাই বলছেন তো? কর্নেল নিভে যাওয়া চুরুটটা ধরিয়ে বললেন, ইঁটটাতে রক্ত লেগেছিল এবং সেটা নাসির খাঁয়ের হাতে ছিল। এতে প্রমাণিত হচ্ছে যে নাসির সাহেব তাহের মিয়া খুন হওয়ার পর কোনো এক সময় কবরখানায় ঢুকেছিলেন। এছাড়া আরও একটা তথ্য অনুমান করা চলে। হাতে ইঁটটা উনি তুলে নিয়েছিলেন কেন? নিশ্চয়ই কাউকে মারার জন্যে। রামবাবুকে নয় তো? রামবাবুও তো কবরখানায় ঢুকেছিলেন। এবং কর্নেল বাধা দিয়ে বললেন, তাহলে রামবাবু তাই বলতেন। উনি নাকি কোন কবরের ভেতর একটা শুঁটকো মরাকে গিরগিটির মতো ঢুকে যেতে দেখেছিলেন। ব্যাপারটা যাই হোক, বোঝা যায় নাসির খাঁকে রামবাবু দেখেননি। তার মানে তাহের মিয়া খুন হবার সময় থেকে রামবাবু কবরখানায় ঢোকার সময় পর্যন্ত নাসির খাঁ এবং অন্য একটা লোক সেখানে ছিল। তাহলে সেই লোকটাই তাহের দর্জির খুনি? নিশ্চয়ই করে বলার মতো কোনো তথ্য নেই ডার্লিং। কর্নেল একটু হাসলেন। কেসটা তুমি যত সহজ ভেবেছিলে হয়তো তা নয়, কিন্তু ছবিটার কথা বিড্ডুও বলেছে। এদিকে মুনারুনাও যা বলল তাতে মনে হয় ওই ছবির জন্যই এই খুনোখুনি। আপনি বেগম সাহেবাকে জিজ্ঞেস করছেন না কেন? কর্নেল সে কথার জবাব দিলেন না। বললেন, শীতের সময়ও ভাত ঘুমের অভ্যেসটা না ছাড়তে পারলে ভবিষ্যতে তোমাকে ভুগতে হবে জয়ন্ত। উঠে পড়ো, আমরা বেরুবো। করুণ মুখ করে বললাম, আপনি তো পাখি প্রজাপতির পেছনে ঘুরবেন, আমি খামোখা গিয়ে কি করব বলুন তো? কর্নেল আমাকে টেনে ওঠালেন। পাখি প্রজাপতি নয়, অর্কিড। জাহানাবাদে একসময় প্রচুর আমবাগান ছিল। এই নবাবদেরই অনেক বাগান ছিল। সেই সব বাগানের আমের কথা শুনলে জিভে জল আসবে তোমার। কী সব নাম! কহিতুর, বেগম খোশ, বাদশাহ ভোগ, সাদুল্লা। যাই হোক, তুমি নিশ্চয়ই জানো আম গাছে এক জাতের অর্কিড থাকে। এই শীতের সময় সেই অর্কিডের ফুল ফোটে। জয়ন্ত, তুমি শুনলে অবাক হবে, যে দেশে আমও যেমন বিদেশি গাছ, তেমনি অর্কিডও বিদেশি।
কর্নেল রামবাবুর চেয়ে কোনো অংশে কম যান না। তাঁর সুদীর্ঘ বক্তৃতা শেষ হলে কেল্লাবাড়ির বাইরে পৌঁছে নহবতখানা নামক প্রাচীন দেউড়ির বাইরে সদর দরজায় গিয়ে একটা সাইকেল রিক্সা ডেকে তাতে উঠে বসলাম দুজনে। তারপর কর্নেল রিক্সাওয়ালাকে বললাম, রোশনিবাগ, জাহানাবাদকে একটা পুরনো গঞ্জ বলাই ভালো, কিন্তু যেদিকে তাকাই খালি ধ্বংসাবশেষ চোখে পড়ে। তার মাঝে মাঝে নতুন বা পুরনো ঘরবাড়ি দাঁড়িয়ে আছে। কর্নেল রিক্সাওয়ালার সঙ্গে কথা বলছিলেন। ট্যুরিস্টদের ব্যাপারে রিক্সাওয়ালা তেঁতো মুখে জানালো, ইদানিং টুরিস্ট আসা একেবারে কমে গেছে, কারণ এ তল্লাটে খুন খারাপি, ছিনতাই আর চুরি ডাকাতের উপদ্রব বেড়ে গেছে। গত শীতের মরশুমে কোনো দিন কিছু ট্যুরিস্ট দেখা গেছে, এবারে তাও দেখা যাচ্ছে না। এলে তারা গাড়ি চেপে আসে, কিছুক্ষণ থেকেই ফিরে যায়। তবে এবার নাকি সরকার কেল্লাবাড়ির ভার হাতে নিয়েছেন। রিক্সাওয়ালা আশা করছে ট্যুরিস্টদের ভিড় হতেও পারে। আসলে জাহানাবাদে রাত কাটানোর জায়গা নেই। সরকার যদি ট্যুরিস্ট লজ তৈরি করেন তাহলে ভালো হয়। কর্নেল জিজ্ঞেস করলেন, কে যেন খুন হয়েছে আজ, জানো নাকি? রিক্সাওয়ালা বলল, সে তো তাহের দর্জি, কেল্লাবাড়ির কবরখানায় খুন হয়েছে। আসলে কি জানেন স্যার, তাহের ছিল মাগলার। কবরখানায় মাগলাররা মাল লুকিয়ে রাখে, সেই নিয়ে কি ঝগড়া, শেষে জানেই মেরে দিল। শুনেছি নবাবদেরও এক জামাই নাকি কবরখানায় খুন হয়েছিলেন। রিক্সাওয়ালা এক কথায় বলে দিল, ওই মাগলারি কারবার, এক জিনিস। তিনিও স্মাগলার ছিলেন নাকি? হাসল। এই যে দেখছেন জাহানাবাদে যত লোক, তার অর্ধেক মাগলার। বলে সে রিক্সোর গতি কমিয়ে জানালো, আমরা রোশনিবাগে এসে গেছি। কর্নেল জিজ্ঞেস করলেন, তোমার নামটা কি ভাই? আমার নাম স্যার রশিদ। রশিদ, তুমি গিয়াসউদ্দিন সাহেবের বাড়ি চেনো? রশিদ রিক্সোর ব্রেক কষে একটু চিন্তাভাবনা করে বলল, গিয়াসউদ্দিন তো দুজন আছে। এক গিয়াসউদ্দিন তো সেই নহবতখানার কাছে থাকে, তবে রোশনিবাগে। হ্যাঁ, আপনি তাহলে স্যার গিয়াসউদ্দিন পাঠানের কথা বলছেন। তার ছেড়ে কলকাতায় জাহানাবাদের বড় নবাব সাহেবের কাছে থাকেন, ফরিদ তার নাম। রিক্সাওয়ালা হাসল, তাই বলুন, ফরিদ পাঠানের বাবা গিয়াসউদ্দিন। ঠিকই ধরেছি, আসুন বাড়ি দেখিয়ে দিই। সে রিক্সাটা রাস্তার ধারে রেখে আগাছা ভরা জমির ভেতরে পায়ে চলা পথে আমাদের নিয়ে চলল। একটা প্রাচীন মসজিদের পাশে একতলা জরাজীর্ণ বাড়ির দরজায় কড়া নাড়লে এক বৃদ্ধ ভদ্রলোক বেরিয়ে আমাদের আদাব দিলেন। তার মাথায় সাদা টুপি, পরনে লুঙ্গি আর পাঞ্জাবি। রশিদ রিক্সাওয়ালা বলল, আপনারা ফিরে যাবেন তো স্যার? কর্নেল বললেন, হ্যাঁ, তুমি অপেক্ষা করো গিয়ে। রিক্সাওয়ালা চলে গেলে বিস্মিত বৃদ্ধ বললেন, আপ লোগ কাহাঁ সে আতা সাব? কর্নেল উর্দুতে বললেন, कलकत्ता से। आपका औलाद फरीद साहब हम लोगों का जान पहचान आदमी, तो उन्हीं ने बताया कि। গিয়াসউদ্দিন সাহেব একটু হেসে বললেন, আইয়ে তশরিফ ফরমাইয়ে। কর্নেল কপালে হাত ঠেকিয়ে বললেন, শুক্রিয়া। তারপর দুজনের মধ্যে যে কথাবার্তা হলো তা এরকম। নিজামত কেল্লায় বেড়াতে আসার স্বাদ ছিল বহুদিনের। তো ফরিদ সাহেব বলেছিলেন আমাদের থাকার ব্যবস্থা করে দেবেন নবাব সাহেবের বোনের বাড়িতে। যাই হোক, ফরিদ সাহেবই বলেছেন তাঁর বাবার খোঁজ নিয়ে যেতে, তিনি কেমন আছেন। সেজন্যই এলাম আপনার কাছে। আপনার সব কুশল তো? হ্যাঁ, আমার আর কুশল, কোনো রকমে বেঁচে আছি। ফরিদ আমার খোঁজ নিতে বলেছে শুনে অবাক লাগছে। সে তো ভুলেও আমার নাম করে না, একটা চিঠি পর্যন্ত লেখে না। সময় পান না আসলে।
ফরিদের আশা আমি করি না। আমি তাকেও খরচের খাতায় ধরেছি। জাভেদ যেমন গেছে তেমনি ফরিদও গেছে। দুজনে নিপাত্তা হয়ে গেছে বলে ধরেই নিয়েছি। কাজেই ওদের জন্য আমার কোনো দুঃখ বেদনা নেই। জাভেদকে? আমার ছোট ছেলে। হঠাৎ একদিন সে নিপাত্তা হয়ে গেল তো গেলই। পুলিশকে জানালাম, কোনো ফল হলো না। লোকে বলে হয়তো স্মাগলারদের পাল্লায় পড়েছিল, মেরে একেবারে গুম করে দিয়েছে। কতদিন আগে সে নিখোঁজ হয়েছে? প্রায় 2.5 বছর হয়ে গেল। জাভেদ সাহেবের বয়স কত ছিল? 35 হবে। খুব জোয়ান শক্ত সমর্থ চেহারা ছিল তার। স্বভাবে ফরিদের একেবারে উল্টো। তবে আপনি ফরিদের চেনা লোক, আপনাকে গোপন করব না, জাভেদের নাম পুলিশের খাতায় উঠেছিল। কেন? জাভেদ খারাপ লোকের পাল্লায় পড়ে খারাপ হয়ে গিয়েছিল। খুন, ডাকাতি, বারদাঙ্গা এইসব করে বেড়াতো। নিজের ছেলে, বেশি কি আর বলবো বলুন? তবে কিনা বাপের মন। কষ্ট হয়, দুঃখ হয়। বৃদ্ধ গিয়াসউদ্দিন চোখ মুছে বললেন, এভাবে দাঁড়িয়ে কথা না বলে দয়া করে ভিতরে এসে বসুন। অন্তত একটু চা খেয়ে যান গরিবের বাড়িতে। কর্নেল বললেন, ক্ষমা করবেন, আমাদের খুব তাড়া আছে, চলি। তবে ফরিদ সাহেবকে বলবো। গিয়াসউদ্দিন বাধা দিয়ে বলল, ছেড়ে দিন, ছেড়ে দিন, আমি ওদের দয়ার প্রত্যাশী নই। রিকশায় উঠে চাপা স্বরে বললাম, ফরিদ সাহেবের বাবার কথা কোথায় শুনলেন? কর্নেল গুম হয়ে কি ভাবছিলেন। আনমনে বললেন, বেগম সাহেবের কাছে। জাভেদের কথাও নিশ্চয়ই বেগম সাহেবা বলেছেন। বলে কর্নেল হঠাৎ চেঁচিয়ে উঠলেন, রোক্কে রোক্কে রোক্কে। তারপর রিকশা থামলে নেমে দাঁড়ালেন। পার্স বের করে বললেন, ঠিক আছে রশিদ, তুমি এসো, আমরা এবার পায়ে হেঁটে একটু ঘুরব। রশিদ 10 টাকার নোট পেয়ে ভক্তিতে গদগদ হয়ে সেলাম ঠুকল। তারপর হুঁশিয়ার করে দিল, যাতে আমরা ছিনতাই বা ডাকুর পাল্লায় পড়তে না পারি। সে চলে গেলে কর্নেল বাঁ দিকে একটা জঙ্গুলে জায়গার দিকে পা বাড়ালেন। জিজ্ঞেস করলাম, এদিকে কোথায় যাচ্ছেন? অর্কিডের খোঁজে বুঝি? কর্নেল হাসলেন, ঠিক ধরেছ ডার্লিং। এই বিশাল আমগাছটার দিকে তাকালেই তোমার চোখ জ্বলে যাবে। চোখ অবশ্য জ্বলে গেল না, তবে লাল অর্কিড ফুলের ঝালরগুলো সত্যিই সুন্দর। কর্নেল খালি চোখে কিছু দেখে যেন তৃপ্তি পান না। বায়নাকুলারে চোখ রেখে কিছুক্ষণ ফুলবতী অর্কিডটাকে দেখলেন। তারপর পা বাড়িয়ে বললেন, ফেরার সময় অন্তত একটা গুচ্ছ সঙ্গে নিয়ে যাব। অত উঁচু থেকে পারা যাবে না। কর্নেল উৎসাহে হাঁটতে হাঁটতে বললেন, আবু নিশ্চয় গাছে চড়তে পারে, অসুবিধা হবে না। আবু? সে আবার কে? বেগম সাহেবের বান্দা। লোকটার নাম শুনেছি, যদিও এখনও তাকে চোখে দেখিনি। দেখেছ? মনে হচ্ছে না তো। দুপুরে তোমার সিগারেট এনে দিল, গতকাল সন্ধ্যায় আমাদের দরজা খুলে দিল। ডার্লিং, তোমাকে বহুবার বলেছি, ভালো রিপোর্টার হতে হলে একটা জিনিস খুব জরুরি, অবজারভেশন, পর্যবেক্ষণ। হ্যাঁ, গাঙ্গুলিদা বলছিলেন বটে, কিন্তু আবু নামে কোনো লোক। লাফিয়ে উঠলাম, মাই গুডনেস, সে তো একটা পুঁচকে ছেলে। আমার সিগারেট এনে দিল যে ছেলেটা, সেই আবু। কি আশ্চর্য! আমি ভাবছিলাম তুমি ভাবছিলে আরব্য উপন্যাসের সেই বান্দা আবদালাহকে, কারণ মিনাকে তুমি মর্জিনা ধরে নিয়েছিলে। ঠিকই বলেছেন, নবাব বাদশাহ বান্দা বাঁদিদের ব্যাপার কি না? ডার্লিং, আবু ছেলেটি মিনার সহোদর ভাই। ওরা ভাই বোন অনাথা। বেগম সাহেব ওদের আশ্রয় দিয়েছেন। জিভ কেটে বললাম, ছ্যা 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 ছ্যা, আমি আবু মিনা সম্পর্কে কি সব ভেবে বসে আছি। কথা বলতে বলতে আমরা একটা ভাঙা মসজিদের কাছে এসে পড়েছিলাম। তার নিচে একটা জলা। জলার ধারে পৌঁছে কর্নেল বললেন, সকালে এই জলাটাতে এক ঝাঁক বুনো হাঁস দেখেছিলাম। বায়নাকুলার স্থাপন করলেন চোখে। দিনের
আলো কমে আসছে দ্রুত। জলার ধারে হাওয়াটাও এরই মধ্যে ঠান্ডা হিম হয়ে উঠেছে। গাছপালার গায়ে দিনমানে যে ফিকে নীল কুয়াশার হালকা আলোয়ান চাপান্ন ছিল, এখন ক্রমশ তার রং ঘন নীল হয়ে উঠছে। কর্নেলের পেছন পেছন হেঁটে জলার সীমানা পেরিয়ে গিয়ে থমকে দাঁড়ালাম। বললাম, আপনি কি সত্যিই বনহাঁস খুঁজছেন কর্নেল? কর্নেল বাইনাকুলার নামিয়ে রেখে চুরুট ধরালেন। এখন আমরা একটা ঘাসে ঢাকা নিচু বাঁধের ওপর পৌঁছেছি। বাঁধটা জলা ঘুরে ডাইনে বেঁকে গেছে এবং তার ওধারে গাছের ফাঁকে অস্ত সূর্যের শেষ আলোয় যা ঝলমল করছে তা নিশ্চয়ই গঙ্গা। বাঁধটার বাঁদিকে জলার দক্ষিণে বিস্তীর্ণ সবুজ মাঠ, ডান দিকে ধ্বংসস্তূপ, খাঁড়া দেওয়াল, গম্বুজাকৃতি জীর্ণ কিছু স্থাপত্যের নিদর্শন। সুতরাং আমরা ঘুরপথে নিজামত কেল্লার কাছেই ফিরে এসেছি আবার। কর্নেল বাঁধ থেকে ডান দিকে নেমে গিয়ে বললেন, সর্বত্র বন্দুকবাজদের অত্যাচারে পাখিরা অতিষ্ঠ। সকালে যে হাঁসের ঝাঁকটিকে দেখেছিলাম তারা মনে হচ্ছে কোনো বন্দুকবাজের তাড়া খেয়েই পালিয়ে গেছে। ঘাসের ভেতর একটা কার্তুজের খোল পড়ে থাকতে দেখলাম। বলেই হন্তদন্ত হয়ে ঝোপঝাড় ভেঙে এগিয়ে গেলেন। জায়গাটা একে তো ঝোপঝাড়ে ভর্তি, তাতে আবার অজস্র ইঁটের টুকরো পড়ে রয়েছে। পায়ে পায়ে ঠক্কর খেতে খেতে হাঁটছিলাম। বিরক্ত হয়ে বললাম, এমন করে যাচ্ছি কোথায় আমরা? কর্নেল আমার অনেকখানি আগে হাঁটছিলেন। হঠাৎ কাউকে বললেন, এই যে ভাই, শুনুন শুনুন। এতক্ষণে লোকটাকে দেখতে পেলাম। বেঁটে গোলগাল গড়ন, মাথায় টাক এবং পুরু গোঁফ। পরনে একটা ছাইরঙা আঁটো প্যান্ট আর নীলচে শার্ট এবং হাতে বন্দুক। এই তাহলে সেই বন্দুকবাজ। লোকটা অবাক চোখে তাকিয়ে আমাদের দেখছিল। ভাবনা, কর্নেল তাকে বকাবকি করবেন, কারণ আজকাল শিকারের ব্যাপারে আইনকানুন খুব কড়া। কিন্তু কর্নেল অমায়িক হেসে জিজ্ঞেস করলেন, মারতে পারলেন কিছু? লোকটি হাসল, জি না স্যার, পাখিরাও আজকাল বড্ড চালাক হয়েছে। তা আপনারা কি সরকারি লোক? কর্নেল বললেন, মোটেই না, আমরা ট্যুরিস্ট, নিজামত কেল্লা দেখতে এসেছি। কর্নেল পা বাড়িয়ে বললেন, আর কি কি দেখার জিনিস আছে এখানে বলুন তো ভাই? আপনি যখন স্থানীয় লোক তখন তো সবই জানেন। লোকটি খুব উৎসাহে গাইডের ভূমিকা নিল। জলাটা দেখিয়ে বলল, এই হলো রসনি ঝিল। নবাব সুজাউদ্দিন এই ঝিলের ধারে প্যালেস তৈরি করেছিলেন। আমরা কিন্তু সেই প্যালেসের ওপর দিয়ে হাঁটছি। সে প্রচুর হাসল, হ্যাঁ হা 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 হা, এবং ব্যাপারটা গভীরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য জুতোর ডগা দিয়ে এক টুকরো ইঁটে আঘাত করল। আর ওই যে গম্বুজ ঘর দেখছেন, ওটা কলজে খাকির কবর। কোন আমলে জানি না, নবাবদের এক বিধবা বোন ছিল, রোজ সে মানুষের কলজে খেত। বিস্তর মানুষ মারা পড়েছিল, বুঝলেন স্যার। তখন বুড়ো নবাব মেয়েকে জ্যান্ত কবর দিলেন ওখানে। কর্নেল বললেন, জাহানাবাদে দেখছি খালি কবর আর কবর। লোকটি চঞ্চল হয়ে বলল, জি জি, তা ঠিক তা ঠিক। তবে আপনারা কি নবাবদের কবরখানা দেখতে যাচ্ছেন? কেন, কি আছে সেখানে? খুব জেন্দা কবর স্যার। জেন্দা মানে? লোকটি গম্ভীর মুখে বলল, শোনা কথা, তবে সন্ধ্যা লাগলে আমরাও সাহস করি না ওখানে যেতে। সন্ধ্যায় নাকি পুরনো নবাবদের চলাফেরা শুরু হয়, কবর থেকে বেরিয়ে পড়ে। সামনে মানুষ পড়লে তার বিপদ। বাইরের লোকের কথা কি বলবো স্যার, ছোট নবাবই তো পাগল হয়ে গেছে ডরের চোটে। বলে সে দাঁড়িয়ে গেল। ভয় পাওয়া গলায় বলল, ফের? আজই তো তাহের নামে এক দর্জির লাশ পাওয়া গেছে ওখানে। রাগের চোটে এমন আছাড় মেরেছে, মাথার খুলি চুরমার হয়ে গেছে। সে আবার পা বাড়ালে কর্নেল বললেন, আপনার নামটা কি ভাই? ইদ্রিস, ইদ্রিস আলী।
নহবতখানা দেউরি দেখছেন তো? দেখেছি, তার নজদিকে আমার বাড়ি আছে। আমি পঞ্চায়েতের মেম্বার স্যার। সেই কবরখানাটা কোন দিকে? ওই তো। সে হাত তুলে উত্তর পশ্চিম কোণে নির্দেশ করল। তারপর বলল, আপনারা কি এখন সেখানে যাবেন ভাবছেন? আমি বলি কি, এখন ওখানে না যাওয়াই ভালো। সন্ধ্যাও হয়ে এলো, তো আপনারা কি কারুর বাড়িতে উঠেছেন? হ্যাঁ। তাহলে কাল দিনের বেলায় দেখে আসবেন। আপনারা কার বাড়িতে উঠেছেন স্যার? স্টেশন মাস্টারের, উনি আমার আত্মীয়। ইদ্রিস আলী বন্দুক কাঁধে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে চলে গেল। সূর্য গঙ্গার ওপারে অস্ত গেছে ততক্ষণে। কর্নেল আমার কাঁধে হাত রেখে একটু হেসে বললেন, এসো জয়ন্ত, আমরা নবাবী গোরস্থানের পাশ দিয়ে ডেরায় ফিরি। হাঁটতে হাঁটতে বললাম, গোরস্থানটা সম্পর্কে অদ্ভুত কুসংস্কার তাহলে এখানে চালু আছে দেখছি। চালু করা হয়েছে কেন? বলেই স্মাগলার চক্রের কথাটা মনে পড়ে গেল। তাই বললাম, হ্যাঁ, স্মাগলিংয়ের স্বার্থে। রাতের দিকে সম্ভবত চোরাচালানরা এসে এখানে। কর্নেল হঠাৎ আমাকে থামিয়ে দিয়ে বললেন, চুপ চুপ। তারপর আমার কাঁধে চাপ দিয়ে আমাকে নিয়ে বসে পড়লেন ঝোপের আড়ালে। তারপর গুঁড়ি মেরে কিছু দূর এগিয়ে গেলেন। আমি ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম। উনি আমার কাঁধে চেপে গুঁড়ি মেরে চলতে বাধ্য করেছেন। একটু পরে ঝোপের ফাঁকে মাথা তুলে চাপা স্বরে বললেন, এবার তুমিও দেখতে পারো ডার্লিং। ঝোপের সামনে টানা একটা পাঁচিল। পাঁচিলটা ফুট ছয়েকের বেশি উঁচু নয়। দেখামাত্র বুঝতে পারলাম নবাবী কবরখানার দক্ষিণ প্রান্তে এসে পড়েছি আমরা। কবরখানাটা উঁচুতে, যথেষ্ট গাছপালা ফুলের ঝোপে ভর্তি। তারপর দেখি সেই ইদ্রিস আলী কবরখানার ভেতর এদিক ওদিক তাকাতে তাকাতে হেঁটে চলেছে। একটু পরে সে বসে পড়ল। আর তাকে দেখতে পেলাম না। বললাম, কি ব্যাপার বোঝা যাচ্ছে না তো? কর্নেল হাসলেন। তোমাকে সবসময় বলি জয়ন্ত, অবজারভেশন, পর্যবেক্ষণ একজন ভালো রিপোর্টারের জন্য জরুরি। তুমি একটু লক্ষ্য করলেই বুঝতে পারতে ইদ্রিস আলী বাংলা বলছে চমৎকার, কিন্তু তার দন্তস্বর জোরালো। তাছাড়া তার উচ্চারণ ভঙ্গিতে সূক্ষ্ম পার্থক্য। তুমি ভাবছিলে বাঙালি মুসলিমরা হয়তো জ্যান্তকে জেন্দা বলে, ভয়কে ডর বলেন, তাই এতটা লক্ষ্য করনি। জাহানাবাদে প্রচুর মুসলিম আছেন যাদের মাতৃভাষা এখন উর্দু। তারা অনেকেই চমৎকার বাংলা বলতে পারেন, কিন্তু সূক্ষ্ম উচ্চারণে পার্থক্য ধরা যায়। যাই হোক, এই ইদ্রিস আলীর চেহারা দেখেও তোমার চেনা মনে হওয়া উচিত ছিল, কারণ কলকাতায় তার দাদাকে তুমি দেখেছ। উত্তেজিত বললাম, কর্নেল, এই লোকটি কি তাহলে নিরুদ্দিষ্ট জাভেদ পাঠান? আস্তে আস্তে। কর্নেল হুঁশিয়ারি দিলেন, ওর হাতে যেটা তুমি সাধারণ বন্দুক ভেবেছ, লক্ষ্য করলে দেখতে ওটা একটা রাইফেল। হতভাগ্য পাগলা নাসির খাঁয়ের জন্য আমার ভাবনা হচ্ছে জয়ন্ত। আজকের গল্প পাঠ শেষ হলো। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং নতুন নতুন গল্প শুনতে রুনার সংগ্রহকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে আরেকটি নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।